সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডাব্লিউ একাডেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জিকে ম্যারাথন ক্লাস নাম্বার 19। আশা রাখবো তোমাদের যতগুলি জিকে সিরিজ হয়ে গেছে সবগুলি ভালো লেগেছে। আর বন্ধুরা, তোমাদের জিকে ম্যারাথন সিরিজগুলি না দেখে থাকো তো প্রত্যেকটি ক্লাস তোমরা দেখবে এবং আশা রাখবো তোমাদের প্রত্যেকটি ক্লাসই ভালো লাগবে। আর বন্ধুরা, এই ক্লাসটির মতো 19 নম্বর ক্লাস। আর যারা যারা ক্লাসগুলি করোনি তো অবশ্যই সমস্ত ক্লাসগুলি করবে। আমি জানি তোমাদের ভালো লাগবে, তো অবশ্যই সমস্ত ভিডিওগুলিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আর বন্ধুরা, আজকে তোমাদের শুরু হবে মূলত 1000 নাম্বার প্রশ্ন থেকে। আর যারা যারা এখনও পর্যন্ত কোনো জিকে ম্যারাথন ক্লাস করনি তো অবশ্যই প্রতিটা করবে। সামনে 1 তারিখ থেকে তোমাদের গ্রুপ সি এবং 8 তারিখে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা। তো অবশ্যই তার আগে সমস্ত ক্লাস অ্যাটেন্ড করবে এবং তোমাদের আমি পিডিএফ সময় মতো দিয়ে দেবো। টেলিগ্রামে আমি বলে দিয়েছি কবে দেবো, তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে নাও। তো চলো বেশি দেরি করবো না, আজকে শুরু করবো আজকের প্রথম প্রশ্ন দিয়ে। আর বন্ধুরা, এখন এই ভিডিওটিকে লাইক করে নাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের প্রথম প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো? বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু। তো বন্ধুরা, বাংলার মুকুটহীন রাজা বলা হতো অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হতো। চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। পশ্চিমবঙ্গের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলটি বালিয়াড়ির জন্য পরিচিত? পশ্চিমবঙ্গের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলটি বালিয়াড়ির জন্য পরিচিত? সুন্দরবন, উপকূলীয় মালভূমি, রাঢ় অঞ্চল এবং তরাই অঞ্চল। তো পশ্চিমবঙ্গের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলটি বালিয়াড়ির জন্য পরিচিত? এই চারটি অপশনের মধ্যে কোন অঞ্চলটি বালিয়াড়ির জন্য পরিচিত পশ্চিমবঙ্গের? সেটি হবে অপশন বি উপকূলীয় সমভূমি, অর্থাৎ কাথি ও দীঘা অঞ্চলগুলি বালিয়াড়ির জন্য পরিচিত। চলো পরবর্তী প্রশ্ন, লোকসভা সদস্য পদ না থাকলেও একজন ব্যক্তি কতদিন কেন্দ্রীয় মন্ত্রী থাকতে পারেন? অপশন এ 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর। তো লোকসভা সদস্য না থাকলেও একজন ব্যক্তি কতদিন কেন্দ্রীয় মন্ত্রী থাকতে পারেন? 3 মাস, 6 মাস, 9 মাস এবং 1 বছর। তো এটির উত্তর হচ্ছে অপশন বি 6 মাস কেন্দ্রীয় মন্ত্রী থাকতে পারবেন। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের কোন ভাইসরয় ফাদার অফ ইন্ডিয়ান লোকাল সেলফ গভর্নমেন্ট নামে পরিচিত? ভারতের কোন ভাইসরয় ফাদার অফ ইন্ডিয়ান লোকাল সেলফ গভর্নমেন্ট নামে পরিচিত? লর্ড লিটন, লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড মেও। তো বন্ধুরা, এটির উত্তর কী হবে? তোমরা যদি জেনে থাকো তো আগেই কমেন্টের মধ্যে জানিয়ে দাও। তো বন্ধুরা, এটির উত্তর হবে আমাদের অপশন সি লর্ড রিপন। তো চলো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলার অন্তর্গত? পশ্চিমবঙ্গের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অন্তর্গত? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রটি মূলত অপশন সি বীরভূম জেলার অন্তর্গত। চলো পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন তপশিলে বা শিডিউলে, অর্থাৎ সংবিধানে কোন তপশিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন 3টি তালিকা বর্ণিত আছে? সংবিধানের কোন তপশিলে বা শিডিউলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনে 3টি তালিকা বর্ণিত আছে? ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম। তো কোন তপশিলে বা কোন শিডিউলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকা বর্ণিত আছে? সেটি মূলত অপশন বি সপ্তমে, অর্থাৎ সংবিধানে সপ্তম তপশিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের 3টি তালিকা বর্ণিত আছে। চলো পরবর্তী প্রশ্ন, বিখ্যাত ঐতিহাসিক পর্যটক ইবন বতুতা কোন সুলতানের রাজত্বে ভারতে এসেছিলেন? আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। অপশন ডিতে আছে সিকান্দার লোদি। তো বিখ্যাত ঐতিহাসিক পর্যটক ইবন বতুতা কোন কোন সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন? এই 4টি সুলতানের মধ্যে কোন সুলতানের সময় ইবন বতুতা এসেছিলেন? তো এটির উত্তর হবে অপশন বি মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা এসেছিলেন ভারতে। পরবর্তী প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পরেশনাথ, গোরবাবুরু, বিহারীনাথ, কামেট। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো বন্ধুরা, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো অপশন এ পরেশনাথ। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে একজন প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হয়? গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে একজন প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হয়? 18, 21, 25 এবং 30। তো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে একজন প্রার্থীর ন্যূনতম বয়স হওয়া দরকার অপশন বি 21 বছর।
চলো পরবর্তী প্রশ্ন। আর বন্ধুরা, তোমরা যদি ধরো এমএলএতে দাঁড়াও, তো তাহলে তোমার কত বয়স লাগবে সেটি তোমাদের কমেন্টের মধ্যে জানাও তো আমাকে। যদি না জেনে থাকো তো বলো, আমি কমেন্টের মধ্যে তোমাদের বলে দেবো। তো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের তিস্তা নদীকে তরাই অঞ্চলে কী নামে ডাকা হয়? পশ্চিমবঙ্গের তিস্তা নদীকে তরাই অঞ্চলে কী ডাকা হয়, কী নামে ডাকা হয়? মহানন্দা, ডুয়ার্স, বরেন্দ্রভূমি, ডাহুক। তো পশ্চিমবঙ্গের তিস্তা নদীকে তরাই অঞ্চলে কী নামে ডাকা হয়? ডুয়ার্স। পূর্ব অংশে ডুয়ার্স ডাকা হয় এবং পশ্চিম অংশে তোরাই ডাকা হয়। চলো পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী মাধ্যমিক স্তরের শিক্ষায় কোন বিশেষ পরিবর্তন আনা হয়েছে? অর্থাৎ এনইপি 2020 অনুযায়ী মাধ্যমিক স্তরের শিক্ষায় কোন বিশেষ পরিবর্তন আনা হয়েছে? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এনইপি থেকে। বোর্ড পরীক্ষা পুরোপুরি বাতিল, মাল্টি ডিসিপ্লিনারি শিক্ষা, কেবল ইংরেজি মাধ্যম করা, অপশন ডিতে কোনোটিও নয়। আর এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মাল্টি ডিসিপ্লিনারি, অর্থাৎ কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের পার্থক্য কমিয়ে দেওয়া। অর্থাৎ এনইপি 2020 অনুযায়ী মাধ্যমিক স্তরে কলা, বিজ্ঞান, বাণিজ্য বিভাগের পার্থক্য কমিয়ে দেওয়া হয়েছে, সমান সমান পার্থক্য রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, জেন্ডার মাইনস্ট্রিমিং শব্দটির অর্থ কী? অপশানে আছে মহিলাদের জন্য আলাদা নীতি তৈরি করা, প্রতিটি নীতি ও পরিকল্পনা লিঙ্গ সমতার বিষয়টি অন্তর্ভুক্ত করা, কেবল নারীদের প্রশিক্ষণ দেওয়া, পুরুষদের চাকরি থেকে বাদ দেওয়া। এটি সঠিক উত্তর হবে প্রতিটি নীতি ও পরিকল্পনা লিঙ্গ সমতার বিষয়টি অন্তর্ভুক্ত করাই জেন্ডার মাইনস্ট্রিমিংয়ের মূল অর্থ। তো আশা করি বুঝতে পারলে। তো নেক্সট প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে উচ্চশিক্ষার জন্য গঠিত নিয়ন্ত্রক সংস্থা HECI এর পূর্ণরূপ কী? জাতীয় শিক্ষানীতিতে উচ্চশিক্ষার জন্য গঠিত নিয়ন্ত্রক সংস্থা HECI এর পূর্ণরূপ কী? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাইয়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, হাইয়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, হোম এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, হাই এডুকেশন সেন্টার অফ ইন্ডিয়া। তো জাতীয় শিক্ষানীতিতে উচ্চশিক্ষার জন্য গঠিত নিয়ন্ত্রক সংস্থার HECI এর পূর্ণরূপ কী? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটির উত্তর হচ্ছে অপশন বি, হাইয়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। অর্থাৎ HECI এর পূর্ণরূপ হচ্ছে হাইয়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এই প্রশ্নটি খাতায় লিখে রাখবে। তো চলো পরবর্তী প্রশ্ন, সিডাও অথবা CEDAW কনভেনশনটির নিচের কোনটির সাথে সরাসরি যুক্ত? এটির ফুল ফর্ম হচ্ছে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস ফর ডিসক্রাইমিনেশন অ্যাগেনস্ট উমেন। এটি হচ্ছে ফুল ফর্ম। অপশানগুলি হচ্ছে পরিবেশ রক্ষা, নারী অধিকার রক্ষা, বৈষম্য দূরীকরণ, শিশু শ্রম বন্ধ এবং আদিবাসী অধিকার। তো সিডাও কনভেনশনটি যেটির সাথে যুক্ত সেটি হচ্ছে অপশন বি, নারী অধিকার রক্ষা ও বৈষম্য দূরীকরণ। আশা করি ফুল ফর্মটা তোমার লিখে রাখবে, আর ফুল ফর্মটা আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি, তো এখনই তোমরা ওটা লিখে নাও, বাট গুরুত্বপূর্ণ কিন্তু এটাই। তো পরবর্তী প্রশ্ন দিকে যাওয়া। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী শিশুদের সামাজিক ও মানসিক বিকাশের জন্য নিচের কোনটির উপর জোর দেওয়া হয়েছে? অপশন এ রোট লার্নিং, যেটা কি মুখস্থবিদ্যা, সোশিও ইমোশনাল লার্নিং, সেল, কেবল তথ্যমূলক শিক্ষা, প্রথাগত কোচিং। তো এনইপি 2020 শিশুদের সামাজিক ও মানসিক বিকাশের জন্য নিচের কোনটির উপর জোর দেওয়া হয়েছে এই চারটি অপশনের মধ্যে? তো এটির উত্তর হবে অপশন বি, সোশিও ইমোশনাল লার্নিং। তো এনইপি 2020 শিশুদের সামাজিক ও মানসিক বিকাশের জন্য সোশিও ইমোশনাল লার্নিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ম্যাসকিউলিনিটি এবং ফেমিনিটি, অর্থাৎ ম্যাসকিউলিনিটি বা ফেমিনিনিটি, এই দুটি ধারণা সমাজে কোন দিকের সাথে যুক্ত? অর্থাৎ ম্যাসকিউলিনিটি হচ্ছে পুরুষত্বকে বোঝায় এবং ফেমিনিটি মহিলাকে বোঝায়। এই দুটি ধারণা কোন দিকের সাথে যুক্ত? অপশান এ জৈবিক, সামাজিক, ভৌগোলিক এবং রাজনৈতিক। তো মাস্কিউলিনিটি এবং ফেমিনিটি এই দুটি ধারণা সমাজের কোন দিকের সাথে যুক্ত? এখানে যেমন জৈবিক আছে, সামাজিক আছে, ভৌগোলিক আছে, রাজনৈতিক আছে। এগুলির মধ্যে কোনগুলিতে হবে? আর বলে দেই, মাস্কিউলিনিটি অর্থাৎ হচ্ছে পুরুষত্ব, ফেমিনিটি নারীত্ব। তো এটির উত্তর হচ্ছে অপশন বি, সামাজিক, অর্থাৎ সোশ্যাল বা জেন্ডার রোলস। এই দুটি ধারণা সমাজের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী বৃত্তিমূলক শিক্ষা অর্থাৎ ভোকেশনাল এডুকেশন, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী বা বৃত্তিমূলক শিক্ষা ভোকেশনাল এডুকেশন কোন গ্রেড থেকে ইন্টার্নশিপ শুরু হবে? অপশন এ গ্রেড 4, গ্রেড 5, গ্রেড 6 এবং গ্রেড 9। তো জাতীয় শিক্ষানীতি অনুযায়ী বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন মূলত গ্রেড 6 থেকে ইন্টার্নশিপ সহ শুরু হবে।
পরবর্তী প্রশ্ন কম্পিউটার থেকে। কম্পিউটারের মাদারবোর্ডে থাকা ক্ষুদ্র মেমোরি চিপ বা স্টার্ট আপ ইনস্ট্রাকশন ধরে রাখা তাকে কি বলে? কম্পিউটারের মাদারবোর্ডে থাকা ক্ষুদ্র মেমোরি চিপ বা স্টার্ট আপ ইনস্ট্রাকশন ধরে রাখে তাকে কি বলে? র্যাম, সিএমওএস বা বিআইওএস, হার্ড ড্রাইভ, সিপিইউ। তো কম্পিউটারের মাদারবোর্ডে থাকা ক্ষুদ্র মেমোরি চিপ যা স্টার্ট আপ ইনস্ট্রাকশন ধরে রাখে তাকে কি বলে? তো তাকে বলা হয় মূলত অপশন বি, সিএমওএস বা বিআইওএস। আশা করি বুঝতে পারলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কম্পিউটার থেকে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন হলো 1 টেরাবাইট অর্থাৎ 1 টিবি মেমোরি কত জিবি সমান? 1 টেরাবাইট মেমোরির কত জিবি সমান? 500 জিবি, 1024 জিবি, 100 জিবি এবং 10 গিগাবাইট। তো 1 টেরাবাইট মূলত কত জিবি? সেটি হচ্ছে অপশন বি, 1024 জিবি 1 টেরাবাইট। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটে ফাইল ট্রান্সফার করার সময় ডেটা প্যাকেটগুলি নষ্ট হলে তা পুনরায় পাঠানোর কাজ করে কোনটি? ইন্টারনেটে ফাইল ট্রান্সফার করার সময় ডেটা প্যাকেটগুলি নষ্ট হলে তা পুনরায় পাঠানোর কাজ কে করে? আইপি, টিসিপি, এক্সটিটিপি, ডিএনএস। তো বন্ধুরা, ইন্টারনেটে ফাইল ট্রান্সফার করার সময় ডেটা প্যাকেটগুলি নষ্ট হলে তা পুনরায় পাঠানোর কাজ করে, সেটি হলো অপশন বি, টিসিপি। তো টিসিপি হচ্ছে ইন্টারনেটে ফাইলগুলো ট্রান্সফার করার সময় ডেটা প্যাকগুলো যদি নষ্ট হয়ে যায় সেটা ঠিক করে। ফিশিং হলো এক ধরনের কম্পিউটারের কি? অর্থাৎ ফিশিং হলো কম্পিউটারের এক ধরনের অপশন এ সফটওয়্যার আপডেট, অপশন বি পাসওয়ার্ড বা গোপন তথ্য চুরির প্রতারণা, অপশন সি গেম খেলার কৌশল, অপশন ডি ভাইরাস স্ক্যানিং। তো বন্ধুরা, ফিশিং হলো কম্পিউটারের এক ধরনের পাসওয়ার্ড বা গোপনীয় তথ্য চুরির প্রতারণা। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের রেজিস্টার্স কোথায় অবস্থিত থাকে? কম্পিউটারের রেজিস্টার্স কোথায় অবস্থিত থাকে? র্যামে, সিপিইউ এর ভেতরে, হার্ড ডিস্কে, মাদারবোর্ডে। কম্পিউটারের রেজিস্টার্স কোথায় অবস্থিত থাকে? র্যামে থাকে, সিপিইউর ভেতরে থাকে, হার্ড ডিস্কে থাকে, মাদারবোর্ডে থাকে। তো সিপিইউর ভেতরে থাকে রেজিস্টার্স, অর্থাৎ কম্পিউটারের রেজিস্টার সিপিইউর ভেতরে থাকে। পরবর্তী প্রশ্ন, ওপেন সোর্স সফটওয়্যারের একটি উদাহরণ হলো এমএস উইন্ডোজ, লিনাক্স, অ্যাডোবি ফটোশপ, এমএস অফিস। তো ওপেন সোর্স সফটওয়্যারের একটি উদাহরণ হলো অপশন বি, লিনাক্স বা উবুন্টু। তো ওপেন সোর্স সফটওয়্যারের একটি উদাহরণ হলো লিনাক্স। পরবর্তী প্রশ্ন, অর্থনীতি ও সাম্প্রতিক ঘটনা থেকে। 2026 সালে ভারতের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মেট্রো সিটি হিসাবে কোন শহরটি তালিকার শীর্ষে রয়েছে? 2026 সালের ভারতের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মেট্রো সিটি হিসাবে কোন শহরটি তালিকার শীর্ষে রয়েছে? মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কলকাতা। তো 2026 সালে ভারতের সর্বোচ্চ দ্রুত বর্ধনশীল মেট্রো সিটি হিসেবে ব্যাঙ্গালোর শহরটি তালিকার শীর্ষে রয়েছে। এই 4 জনের থেকেও শীর্ষে রয়েছে এই 3 জনের থেকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে উৎকর্ষ বাংলা প্রকল্প কিসের সাথে যুক্ত? পশ্চিমবঙ্গে উৎকর্ষ বাংলা প্রকল্প কিসের সাথে যুক্ত? স্বাস্থ্যসেবা, দক্ষতা বৃদ্ধি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, কৃষিকাজ, রেশন ব্যবস্থা। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে উৎকর্ষ বাংলা প্রকল্পটি মূলত অপশন বি, দক্ষতা বৃদ্ধি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সাথে যুক্ত। তো পশ্চিমবঙ্গে উৎকর্ষ বাংলা পোর্টালটি মূলত দক্ষতা বৃদ্ধি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2026 সালে G20 সম্মেলন প্রধান থিম বা বিষয়বস্তু নিচের কোনটি? তো বন্ধুরা, এই প্রশ্নটির থিম দেখো থিম চেঞ্জও হতে পারে, তাই এই প্রশ্নটি তোমাদের আমি পরে সংশোধন করে দেবো। যখন G20 সম্মেলনটি হবে তখন দিয়ে দেবো, তখন দেখো এই প্রশ্নটি আপাতত বাদ। তো চলো পরবর্তী প্রশ্ন, এই জন্য আমি একটা তোমাদের এক্সট্রা কোশ্চেন করাই দেবো, তবুও 60টা প্রশ্ন পুরাই দেবো আজকেই। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনারকে? ভারতের বর্তমান মুখ্য নির্বাচনী কমিশনার বা চিফ ইলেকশন কমিশনারকে? রাজীব কুমার, অমিতাভ কান্ত, নীতিশ কুমার, এস জয়শঙ্কর। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার হলেন অপশন বি, রাজীব কুমার। সময়ভেদে পরিবর্তনযোগ্য। পরবর্তী প্রশ্ন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা এআইআইবি এর সদর দপ্তর কোথায়? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায়? ম্যানিলা, বেইজিং, টোকিও, সাংহাই।
তো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সদর দপ্তর হলো অপশন বি বেইজিং। আর বেইজিং কোন দেশে অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন পণ্যটি সর্বশেষ জিআই ট্যাগ পেয়েছে 2024-25 মধ্যে? পশ্চিমবঙ্গের কোন পণ্যটি সর্বশেষ জিআই ট্যাগ পেয়েছে? সুন্দরবনের মধু, কালো নুনিয়া চাল, গরত ও কোরিয়াল শাড়ি, ওপরের সবকটি। তো পশ্চিমবঙ্গের কোন পণ্যটি সর্বশেষ জিআই ট্যাগ পেয়েছে? সেটি হলো ওপরের সবকটি, অর্থাৎ সুন্দরবনের মধুও পেয়েছে, কালো নুনিয়া চালও পেয়েছে, গরত ও কারিয়াল শাড়িও পেয়েছে। তো চলো পরবর্তী প্রশ্ন, থমাস কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট কোন খেলার সাথে যুক্ত? পুরুষদের ব্যাডমিন্টন, মহিলাদের ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস। তো থমাস কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট কোন খেলার সাথে যুক্ত? এই চারটি খেলার মধ্যে, চারটি খেলা না, এখানে মূলত ব্যাডমিন্টন এবং টেনিস। তো এটির উত্তর হচ্ছে অপশন বি, পুরুষদের ব্যাডমিন্টনের সাথে থমাস কাপ আন্তর্জাতিকভাবে যুক্ত, বা থমাস কাপ পুরুষদের ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। 2024 প্যারিস অলিম্পিকে কতজন ভারতীয় খেলোয়াড় পদক জিতেছে ব্যক্তিগত ইভেন্টে? 2024 সালে প্যারিস অলিম্পিকে কতজন ভারতীয় খেলোয়াড় পদক জিতেছে? 4 জন, 5 জন, 6 জন এবং 8 জন। তো বন্ধুরা এখানে অপশানের পাশে উত্তরটি দেওয়া আছে, তো সবাই জানবে। তো বন্ধুরা এখানে উত্তর হবে অপশান বি, অপশান সি, 6 জন। অর্থাৎ 2024 প্যারিস অলিম্পিকে মূলত 6 জন ভারতীয় খেলোয়াড় পদক জিতেছিলেন। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে যাবো। আর বন্ধুরা জানি ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তোমাদের ভালোর জন্য আমি ভিডিওটি লেন্দি করেছি যাতে তোমরা বুঝতে পারো। তো চলো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিখ্যাত ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল কত সালে প্রতিষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গের বিখ্যাত ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল কত সালে প্রতিষ্ঠিত হয়? 1889, 1911, 1920 এবং 1925। তো পশ্চিমবঙ্গের বিখ্যাত ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো বন্ধুরা এটি হবে অপশন সি, 1920। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিখ্যাত ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রঞ্জি ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন কোন দল? রঞ্জি ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন কোন দল? পশ্চিমবঙ্গ, সৌরাষ্ট্র, মুম্বাই এবং বিদর্ভ। তো রঞ্জি ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন হলো মুম্বাই। তো চলো পরবর্তী প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2026 কতটি দেশে যৌথভাবে অনুষ্ঠিত হবে? ফিফা বিশ্বকাপ 2026 কতটি বা কয়টি দেশ মিলে যৌথভাবে অনুষ্ঠিত হবে? 1টি, 2টি, 3টি এবং 4টি। তো ফিফা বিশ্বকাপ 2026 কয়টি দেশ মিলে যৌথভাবে অনুষ্ঠিত হবে? এটি মূলত অপশন সি, 3টি দেশ, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। এই 3টি দেশ একত্রে ফিফা বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হবে। তো চলো পরবর্তী প্রশ্ন থেকে যাব, ডাবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডাবল ফল্ট খেলাটি কোন শব্দের সাথে যুক্ত? ক্রিকেট, টেনিস, ফুটবল এবং বাস্কেটবল। তো বন্ধুরা ডাবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই 4টি খেলার মধ্যে কোন খেলার সাথে ডাবল ফল্ট শব্দটি যুক্ত? সেটি মূলত অপশন বি, টেনিস খেলার সাথে। অর্থাৎ ডাবল ফল্ট শব্দটি টেনিস খেলার সাথে যুক্ত। তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে POW একাডেমিকে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড খাবারে হজমে সাহায্য করে? তো বন্ধুরা মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড খাবারে হজমে সাহায্য করে? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড। তো মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড খাবারের হজমে সাহায্য করে? অপশানগুলির মধ্যে কোনটি মানুষের পাকস্থলীতে অ্যাসিড খাবার হয়ে হজমে সাহায্য করে? তো বন্ধুরা আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পারলে। তো প্রশ্নটি বুঝে এখন তোমরা সঠিক উত্তরটি বেছে নাও। তো বন্ধুরা এটির সঠিক উত্তর হচ্ছে অপশান সি, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। অর্থাৎ মানুষের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারে হজমে সাহায্য করে, অথবা HCl। তো চলো পরবর্তী প্রশ্ন, সুপারসনিক বিমানের গতিবেগ কিসের মাধ্যমে মাপা হয়? সুপারসনিক বিমানের গতিবেগ কিসের মাধ্যমে মাপা হয়? নট, ম্যাক, হার্টস ও ডেসিবল। তো সুপারসনিক বিমানের গতিবেগ মাপা হয় অপশন বি, ম্যাকের মাধ্যমে সুপারসনিক বিমানের গতিবেগ মাপা হয়। চলো পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের দেহে খাদ্য পরিবহনের জন্য কোন কলা দায়ী? উদ্ভিদের দেহে খাদ্য পরিবহনের জন্য কোন কলা দায়ী? জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা এবং কোলেনকাইমা। উদ্ভিদের দেহে খাদ্য পরিবহনের জন্য কোন কলা দায়ী? তো সেটি হচ্ছে অপশন
বি ফ্লোয়েম অর্থাৎ উদ্ভিদের দেহে পরিবহনের জন্য ফ্লোয়েম কলা দায়ী। পরবর্তী প্রশ্ন, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? সান্দ্রতা, পৃষ্ঠটান, বায়ুর চাপ, মহাকর্ষ। তো বৃষ্টি ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? আর বন্ধুরা, তোমরা যদি জিকে ম্যারাথন সিরিজগুলি বা ক্লাসগুলি না দেখে থাকো তো অবশ্যই প্রতিটি ক্লাস দেখবে। চলো, এটির উত্তর হচ্ছে অপশন বি, পৃষ্ঠটানের কারণে। তো চলো পরবর্তী প্রশ্ন, সাধারণ তাপমাত্রায় তরল থাকে এমন একটি অধাতুর নাম কি? অর্থাৎ সাধারণ তাপমাত্রায় নর্মাল টেম্পারেচারে তরল থাকে, প্রশ্নটি ভালো করে বুঝে নাও, সাধারণ তাপমাত্রায় তরল থাকে এমন একটি অধাতুর নাম কি? অপশানগুলি আছে পারদ, ব্রোমিন, আয়োডিন এবং ক্লোরিন। তো সাধারণ তাপমাত্রায় বা নর্মাল টেম্পারেচারে অধাতুটি তরল থাকে, এটির উত্তর কি হবে? তো বন্ধুরা, এটির উত্তর হবে অপশন বি, ব্রোমিন। চলো পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়? মানবদেহের কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়? থাইরয়েড, অ্যাড্রিনাল, পিটুইটারি এবং অগ্নাশয়। তো বন্ধুরা, মানবদেহে কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়? তো বন্ধুরা, মানবদেহের যে গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় সেটি হলো অপশন সি, পিটুইটারি। অর্থাৎ মানবদেহে পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ব্লু ইকোনমি নিচের কোনটির সাথে সম্পর্কিত? ব্লু ইকোনমি নিচের কোনটির সাথে সম্পর্কিত? আকাশপথ, সমুদ্র ও সামুদ্রিক সম্পদ, মহাকাশ গবেষণা এবং কৃষি উন্নয়ন। তো ব্লু ইকোনমি নিচের কোনটির সাথে সম্পর্কিত? আর বন্ধুরা, তোমরা ডিসক্রিপশন বক্সে আমাদের এই যে ক্লাসগুলি বা ম্যারাথন ক্লাসগুলির প্লেলিস্ট পেয়ে যাবে, ওখান থেকে তোমরা প্রতিটি ম্যারাথন ক্লাস দেখবে। এটির উত্তর হচ্ছে অপশন বি, সমুদ্র ও সামুদ্রিক সম্পদ। অর্থাৎ ব্লু ইকোনমি বলতে সমুদ্র ও সামুদ্রিক সম্পদকে বোঝায়। পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে একশৃঙ্গ গণ্ডার দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে একশৃঙ্গ গণ্ডার দেখতে পাওয়া যায়? সুন্দরবন, নেওড়াভেলি, জলদাপাড়া, বক্সা। তো পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে একশৃঙ্গ গণ্ডার দেখতে পাওয়া যায়? আর বন্ধুরা, আমি ভিডিওর মাঝখানে তোমাদের বলে দেই, আগামী 23শে ফেব্রুয়ারি তোমাদের জন্য আমি একটি মক টেস্ট রেখেছি। তো অবশ্যই সেই মক টেস্টটি দেবে। সেই মক টেস্টটিতে মূলত তোমাদের 40টি জিকে থাকবে, 20টি অঙ্ক থাকবে, 20টি রিজনিং থাকবে এবং 10টি ইংলিশ থাকবে। তো আশা করি সেই মক টেস্টটি তোমরা দেবে। আর বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর হচ্ছে তোমরা সবাই পারবে অপশন সি, জলদাপাড়ায়। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব কমে গেলে সূর্যের কোন ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে পৌঁছায়? ওজোন স্তরের ঘনত্ব কমে গেলে সূর্যের কোন ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে পৌঁছায়? অপশন এ ইনফ্রারেড, আলট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রশ্মি যেটিকে বলে, গামা রশ্মি, এক্স রশ্মি। তো ওজোন স্তরের ঘনত্ব কমে গেলে সূর্যের কোন ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে পৌঁছায়? তো বলো সেটি হবে অপশন বি, আলট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রশ্মি। তো চলো, এটির উত্তর হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। ভারতের জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস কবে পালিত হয়? ভারতের জাতীয় নিয়ন্ত্রণ দিবস কবে পালিত হয়? 5ই জুন, 2 ডিসেম্বর, 10ই জানুয়ারি, 15ই আগস্ট। ভারতের জাতীয় দূষণ দিবস পালিত হয় 2 ডিসেম্বর। কার স্মরণে? ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মরণে এই জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস পালিত হয়। তো চলো পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কী? বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কী? জল, বায়ু, সূর্য, মাটি। তো বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হলো অপশন সি, সূর্য। তো সূর্য হলো বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস। পরবর্তী প্রশ্ন, নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস এফেক্টে সবচেয়ে বেশি অবদান রাখে? নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস এফেক্টে সবচেয়ে বেশি অবদান রাখে? অক্সিজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন। তো বন্ধুরা, নিচের কার্বন ডাই অক্সাইড গ্যাসটি গ্রিনহাউস এফেক্টের সবচেয়ে বেশি অবদান রাখে। সবচেয়ে বেশি অবদান রাখে কার্বন ডাই অক্সাইড। চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম স্পিকার কে ছিলেন? পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম স্পিকার কে ছিলেন? ঈশ্বরচন্দ্র জালাল, বিমল কুমার ব্যানার্জি, সোমনাথ চ্যাটার্জি, আব্দুল হালিম। পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম স্পিকার কে ছিলেন? তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম স্পিকার ছিলেন অপশন এ, ঈশ্বরচন্দ্র জালাল।
ঈশ্বরচন্দ্র জালাল ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম স্পিকার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন? ভারতের সর্বপ্রথম ইলেকশন কমিশনার ছিলেন? অপশানে আছে টি.এন. শোষান, সুকুমার সেন, সুনীল আরোরা, ও.পি. রাওয়াত। তো ভারতের প্রথম ইলেকশন কমিশনার ছিলেন অপশন বি সুকুমার সেন। সুকুমার ছিলেন ভারতের সর্বপ্রথম ইলেকশন কমিশনার। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের কোনো নির্দিষ্ট শব্দ খুঁজে বের করার শর্টকাট কী? কম্পিউটারে কোনো নির্দিষ্ট শব্দ খুঁজে বের করার শর্টকাট কী? কন্ট্রোল+S, কন্ট্রোল+F, কন্ট্রোল+P এবং কন্ট্রোল+V। তো বন্ধুরা, কম্পিউটারের কোনো নির্দিষ্ট শব্দ খুঁজে বের করার শর্টকাট হলো অপশন বি কন্ট্রোল+F। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের রানীর পরিবর্তে আর্কিডের শহর বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের রানীর পরিবর্তে আর্কিডের শহর বলা হয়? দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের রানীর পরিবর্তে আর্কিডের শহর বলা হয়? সেটি মূলত অপশন সি কার্শিয়াংকে, অর্থাৎ কার্শিয়াংকে পাহাড়ের রানীর পরিবর্তে আর্কিডের শহর বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন জলে দ্রবণীয়? কোন ভিটামিন জলে দ্রবণীয়? ভিটামিন এ, ভিটামিন বি এবং সি, ভিটামিন ডি এবং ভিটামিন কে। তো কোন ভিটামিন জলে দ্রবণীয়? সেটি অপশন বি ভিটামিন বি ও সি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? অ্যামাজন বদ্বীপ, মিসিসিপি বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ এবং নীল নদ বদ্বীপ। তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? তো বন্ধুরা, এটির উত্তর হচ্ছে অপশন সি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। এটিকে গানেশ ডেল্টা বদ্বীপও বলা হয়। তো চলো পরবর্তী প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স 21 বছর থেকে 18 করা হয়েছে? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে 18 করা হয়েছে? অপশন এ 42তম, অপশন বি 44তম, অপশন সি 61তম এবং অপশন ডি 73তম। তো এটির উত্তর হচ্ছে অপশন সি 61তম, অর্থাৎ 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে 18 করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে র্যামের ধারণ ক্ষমতা সাধারণত কিসে মাপা হয়? মিটার, গিগাবাইট, হার্টস, ভোল্ট। তো বন্ধুরা, কম্পিউটারে র্যাম মূলত গিগাবাইটের ধারণ ক্ষমতা সাধারণত মাপা হয়, কেননা অনেকেই বলে যে 8 GB র্যাম, তো অর্থাৎ জিবিটি ব্যবহার হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চলেছিল হাওড়া থেকে কোন স্টেশনে? আগের আগের মানে আগের যে আমার ছিল জিকে ম্যারাথন, সেখানেও এই প্রশ্নটিই ছিল। তো এটির উত্তর হচ্ছে অপশন সি হুগলি। কত সালে? 1854 সালে। নোবেল শান্তি পুরস্কার কোন শহর থেকে প্রদান করা হয়? নোবেল শান্তি পুরস্কার কোন শহর থেকে প্রদান করা হয়? স্টকহোম, ওসলো, জেনেভা, প্যারিস। তো বন্ধুরা, নোবেল শান্তি পুরস্কার মূলত অপশন বি ওসলো, নরওয়ে থেকে প্রদান করা হয় নোবেল শান্তির পুরস্কার। পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গকে রক্তের ছাঁকনি বলা হয়? মানবদেহের কোন অঙ্গকে রক্তের ছাঁকনি বলা হয়? হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক এবং যকৃৎ। তো মানবদেহের কোন অঙ্গকে রক্তের ছাঁকনি বলা হয়? অর্থাৎ তোমরা যেমন চায় খাও, চায়ের ছাঁকনি থাকে, তো রক্তেরও ছাঁকনি থাকে, সেটি হচ্ছে অপশন সি বৃক্ক। তো মানবদেহের বৃক্ককে রক্তের ছাঁকনি বলা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বেড়াল বা ফিশিং ক্যাট বর্তমান কীরকম অবস্থায় আছে বা বর্তমান কী সংরক্ষণ অবস্থায় আছে? সুরক্ষিত, বিলুপ্ত, সাধারণ, কোনোটিও নয়। তো পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বেড়াল বর্তমানে সুরক্ষিত অবস্থায় আছে। চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। ইন্টারনেটে কোনো তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়? ইন্টারনেটে কোনো তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়? এক্সটিটিপিএস, এফটিপি, এসএমটিপি। তো ইন্টারনেটে কোনো গোপনীয়তা রক্ষার জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়? আর বন্ধুরা, জোরে বলতে বলতে গলারই ব্যথা উঠে যায়, তো অবশ্যই বন্ধুরা লাইক করবে এই ভিডিওটি। তো এটির উত্তর হচ্ছে অপশন বি এক্সটিটিপিএস, অর্থাৎ এর অর্থ সিকিওর। তো বন্ধুরা, আজকের লাস্ট প্রশ্ন তোমাদের জন্য একটি বাড়িয়ে দিয়েছিলাম, কেননা আগের মাঝখানে একটা প্রশ্ন ভুল হয়েছিল, সেই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন তোমাদের বাড়িয়ে দিলাম। তো চলো, প্রশ্নটি হচ্ছে
পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যটি হাতি সংরক্ষণ এবং ব্যাঘ্র প্রকল্পের উভয়টির জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যটি হাতি সংরক্ষণ এবং ব্যাঘ্র প্রকল্পের উভয়ের জন্য বিখ্যাত? জলদাপাড়া, বক্সা, গরুমারা, মহানন্দা। তো পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যটি হাতি সংরক্ষণ এবং হাতি সংরক্ষণের সাথে সাথে ব্যাঘ্র প্রকল্পের সাথে ব্যাঘ্র প্রকল্পও আছে সেটির জন্য বিখ্যাত? সেটি হচ্ছে অপশন বি, বক্সা। তো বন্ধুরা, আশা রাখবো তোমাদের এতটুকু ভিডিওই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কারণ বন্ধুরা তোমার একটি লাইক আমার আরও ইমোশন জাগায়, আমার আরও মোটিভেশন দেয়। তো অবশ্যই তোমার ভিডিওটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আশা রাখবো তোমাদের সমস্ত এই জিকে সিরিজটি ভালো লাগছে। অবশ্যই টেলিগ্রামে যুক্ত হও, এই নোটগুলি পেয়ে যাবে তোমার টাইম মতো। তো চলো, আর মক টেস্টটা অবশ্যই